জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভীষণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করব। যদিও এই আলোচনাটির প্রতি ছত্রে ছত্রে রন্ধ্রে রন্ধ্রে ম্যাথমেটিক্স কাজ করবে এবং সায়েন্স কাজ করবে, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির ইমপ্লিমেন্টেশন। এই বিষয়বস্তুটি খুব ইন্টারেস্টিং এবং আপনি যদি একটু সচেতন হন এবং একটু অ্যাস্ট্রোলজিক্যাল আপনার জ্ঞান থাকে তাহলে আপনিও কিন্তু এই ক্যালকুলেশনটি করতে পারবেন। এখন সায়েন্স বলছে যে আমরা যখন মারা যাচ্ছি, মারা যাবার পর আমাদের ভেতরের যে শক্তিটা, পাওয়ারটা, সেই শক্তিটা যখন দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার পর আমরা শুনে এসেছি একদিন চলে যাব বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমাদের এই দেহটা শক্তিটা বিলীন হয়ে যাবে। একদম ভুল কথা। কেননা আমাদের দেহ থেকে যে শক্তিটা বেরোচ্ছে, এটা কিন্তু সায়েন্স বলছে, আমি বলছি না। আমাদের যে বায়ুর তৃতীয় স্তর সেই তৃতীয় স্তর পর্যন্ত কিন্তু সে আস্তে 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 সেই শক্তিটা যেতে পারছে। তারপর তৃতীয় স্তরে কিন্তু ধাক্কা খাচ্ছে, ধাক্কাকে আবার কিন্তু সেই শক্তিটা ফিরে আসছে। আমি ধরে নিলাম যে প্রত্যেক দিন 1000 জন করে মানুষ মারা যাচ্ছে, তাহলে কিন্তু প্রত্যেক দিন এই 1000 জন মানুষের শক্তিটা এই যে তৃতীয় স্তর পর্যন্ত যাচ্ছে বায়ুর, তারপর কিন্তু সেটা আবার রিফ্লেক্ট হয়ে আমাদের এই পরিবেশ, আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র, এই যে আমাদের চারিপাশ, এখানেই কিন্তু সেই শক্তিটা চলে আসছে। এই নিয়ে আমার অনুষ্ঠানও রয়েছে। এইবার যখন কেউ অন্তঃসত্ত্বা হচ্ছে বা তারও আগে যখন শারীরিক মিলন হচ্ছে বা তারও আগে দেখা যাচ্ছে সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন চলছে, ওই শক্তিটা কোনোভাবে কোনো নারীর শরীরে প্রবেশ করলো বা পুরুষের শরীরে প্রবেশ করলো। এখন মনে রাখার প্রয়োজন আছে, আমার যে শক্তিটা বেরোচ্ছে সেই শক্তিটার পুরো শক্তিটাই কিন্তু আবার এসে এক জায়গায় স্ট্যাগ হয়ে নেই, ছড়িয়ে যাচ্ছে স্ক্যাটারলি। এবার সেটা কিন্তু প্রবেশও করছে স্ক্যাটারলি। সুতরাং দেখা গেল আমার মৃত্যুর 40 বছর পর, 50 বছর পর, অনেকে বলে না অনেক জমি পেরিয়ে, একদম বেফালতু কথা, এই যে পাওয়ারটা যখনই সেটা ইমপ্লিমেন্ট হবে, 10 বছরেও হতে পারে, ইভেন মৃত্যুর 1 বছর পরেও হতে পারে। এটা সায়েন্স বলছে, আমি বলছি না। আমরা ওই ধর্মে অনেক কিছুই শুনেছি, এতগুলো জমি পেরিয়ে মনুষ্য জন্ম, এটা ফালতু কথা। আমি এই ক্যালকুলেশন করার জন্য আজকে এই অনুষ্ঠানটি করছি না, তাহলে অনুষ্ঠানটি করেই আমি দেখিয়ে দিতে পারতাম। যদিও এই নিয়ে অনেক নানামুনির নানামত থাকবে, কিন্তু আমি একদম 100% শিওর, ড্যাম শিওর যে আমি মারা গেলাম, তারপর আমার শক্তিটা তৃতীয় বায়ুস্তর পর্যন্ত গেল, রিফ্লেক্ট হয়ে নিচে নামলো। আমি তারপর দেখা গেল 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর সেই শক্তিটা যখন ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে বা যখনই কিন্তু কি হবে, যে কোনো পুরুষ বা নারীর মধ্যে যখন প্রবেশ করছে এবং সেখান থেকে যখন তার সৃষ্টির প্রকরণগত দিক, ছেলেদের শুক্রাণু, মেয়েদের ডিম্বাণু বা নেচারের জায়গাটা তৈরি হলো, দেখা গেল একটা কোনো মেয়ে জন্মালো, একটা কোনো ছেলে জন্মালো, দেখা গেল তার আচার আচরণ বা তার যে দৈহিক স্ট্রাকচার বা দৃষ্টিভঙ্গি, সেটা অনেকটা কিন্তু ওই সুমন্ত জি চৌধুরীর মতন। কিন্তু দেখা যাচ্ছে সুমন্ত জি চৌধুরীকে কেউই জানে না। এইটা কিন্তু প্রতি মুহূর্তে হয়ে চলেছে। কেননা আমি যদি শুধুমাত্র আমাদের দেশটাকে ধরি, তাহলে 140 কোটি মানুষের বাস, সেখানে প্রত্যেক দিন যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাচ্ছে, একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, মৃত্যু তো প্রতিদিন হচ্ছে। এই যে প্রত্যেকটা শক্তি গিয়ে আবার ফিরে আসছে, সেই শক্তিটা কখনো 7 লক্ষ বছর পর এই জমি ঘুরে আবার মানুষ জন্ম হবে, কখনো হতে পারে না। ওই শক্তিটা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে ঘরে ঘরে। বা দেখা যাচ্ছে একটা কুমারী মেয়ের মধ্যে, একটা শিশুর মধ্যে সেই শক্তিটা কিন্তু ইনজেক্ট হয়েছে, এবার সে আস্তে আস্তে গ্রোন আপ করছে, সেই শক্তিটা ইন্টারনাল থেকে গেছে, পরবর্তীকালে তার সৃষ্টির মধ্যে কিন্তু সেই শক্তিটার বহিঃপ্রকাশ বেরিয়ে এলো। যারা তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করো বা যারা তোমরা খুব গভীরতার সাথে চিন্তা ভাবনা করো, চিন্তা করো যে এত মানুষের মৃত্যু তৃতীয় বায়ুস্তরের বাইরে বেরোতে পারছে না, সেটা এসে প্রতিদিন, প্রত্যেকটা দিন এরকম ভাবে স্ট্যাগ হচ্ছে, সেই 7 লক্ষ বছর পর্যন্ত এটা কখনো হতে পারে? কদাপি হতে পারে না। যাই হোক, নানামুনির নানামত, আমি কাউকে কোনো রকমের আঘাত দিতে চাই না। এখন প্রশ্ন যেটা হচ্ছে, আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন অদ্ভুত ভাবে কিন্তু বলে দিতে পারে যে এই যে আমি বা এই যে আমার আশেপাশে যে এত মানুষ, দেশকে ধরে ক্যালকুলেশন করা হয় কিন্তু বিদেশকে ধরে নয়। বিদেশকে ধরে আলাদাভাবে, সেটাও আমি বলবো। দেশকে ধরে যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে আমার পরিচিত কোনো মানুষ দেখা যাচ্ছে কোনো না কোনো জন্মে সে আমার
বাবা ছিল, মা ছিল, ভাই ছিল, দাদা ছিল, বোন ছিল, দিদি ছিল, সন্তান ছিল, ছেলে মেয়ে, কোনো না কোনো তার সাথে সম্পর্ক ছিল। তারপর দেখা গেছে আমিও চলে গেছি, সেও চলে গেছে। হঠাৎ করে 2025-এ আবার, বা আমি যখন জন্মাচ্ছি পরবর্তীকালে সে আমার আশেপাশে আছে কি? আমি কিন্তু আবার বলছি, ভারতবর্ষ ধরে ক্যালকুলেশন করা হচ্ছে, কোনো বিদেশ ভূমি ধরে ক্যালকুলেশন করা হচ্ছে না। বিদেশ ভূমির ক্যালকুলেশনটাও আমি এখানে বলে দেবো এবং একদম বলবো এবং নিজেও ক্যালকুলেশন কিন্তু করবো। তাই জন্য এমনি একটা ছক, আমার স্টুডেন্টেরই একটা ছক আমি রেখে দিয়েছি সামনে, একদম এই খাতার পেন নিয়ে কিন্তু আমি উপস্থিত। এখন আমার অনেককে মনে হয়, আরে একে যেন আমি চেনা, বহু জন্মের চেনা। প্রত্যেককে তো মনে হয় না, কাউকে কাউকে কিন্তু মনে হয়, আমার নিজের হয়, এটা হতে বাধ্য। আরে খুব চেনা চেনা লাগছে, এরকম কিন্তু মনে হয়। সে কি আমার কেউ? একটা ক্যালকুলেশনের মধ্যে দিয়ে, যদিও এই ক্যালকুলেশনের কিন্তু অনেক স্তর রয়েছে, অনেক ভাগ রয়েছে, নমিনাল একদম ইজিয়েস্ট পদ্ধতিতে আমার কারোর সাথে কোনো জন্মে দেখা হয়েছিল। এবারে তার পাওয়ারের 5% অংশ হতে পারে, 10% অংশ হতে পারে, 50% অংশ হতে পারে, 60% অংশ হতে পারে, এমন কারোর মধ্যে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে, বাদ বাকিটা সে অন্য একটা মানুষ, কিন্তু তার সাথে আমার একটা সংযোগ আছে। এর আগের জন্মে সে হয়তো আমার মেয়ে ছিল, এর আগের জন্মে সে হয়তো আমার বউ ছিল, এর আগের জন্মে সে হয়তো আমার মা ছিল, এর আগের জন্মে সে হয়তো আমার বাবা ছিল, আমার ছেলে ছিল, হতেই পারে। এই জন্মে যে বললাম পুরোটাই কিন্তু একটা মানুষের কাছে যে মানে ইনজেক্ট হয়ে যাবে বা প্রবেশ করবে তা তো নয়, তার কিছুটা শক্তি হয়তো প্রবেশ করেছে। আমি জানতে পারবো কি করে? আমি বোঝাবার জন্যই কিন্তু এতগুলো কথা বললাম, এবং কোনো কন্ট্রাডিকশন আমি পছন্দ করছি না। যাদের মনে হবে দা ফালতু এসব আলোচনা, তাহলে আপনারা দেখবেন না। আমি একটা ছক নিয়েছি, এই ছকটা আপনাদের সামনে তুলে ধরছি। যে কোনো ছক আপনারা নিতে পারেন, যে কোনো ছক। এই যে ছকের মধ্যে ত্রিভুজ আসছে কোথায়, ত্রিভুজটা আসছে কোথায়, এটা খুব ভালো মতন দেখার প্রয়োজন। দেখুন 5, 10 এবং 12 ত্রিভুজ আসছে, কিন্তু 5, 10, 12 ত্রিভুজ আসছে। এই যে 5, 10, 12 প্রত্যেকেরই তো 5 নম্বর ঘর, 10 নম্বর ঘর, 12 নম্বর ঘর আছে। তাদের যে ছক, এখানে লগ্ন, এখানে ধনু, নাও হতে পারে, তার দেখা গেল কোনো কারণে মিথুন, নাও হতে পারে, তার কোনো কারণে দেখা গেল সিংহ, হতেই পারে। তাহলে তার যেরকমই ছক হোক, ক্যালকুলেশনটা হচ্ছে 5কে ধরতে হবে, 10কে ধরতে হবে, 12কে ধরতে হবে। এবার কোনো কারণে দেশের মানুষ নয়, সে বিদেশে বসবাস করে, সে দেখা যাচ্ছে আমার এই ক্যালকুলেশনটা নিজে করতে চায়, তাহলে কিন্তু তার ক্ষেত্রে 8 নাম্বারকে ধরতে হবে, 8 নাম্বার, 12 নাম্বার এবং 4 নাম্বার, তাই তো 8 নাম্বার, 12 নাম্বার এবং 4 নাম্বারকে কিন্তু ধরতে হবে। বুঝতে পারলাম? আর যদি আমার দেশের হয়, ক্যালকুলেশন করার জন্য 5 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার ঘরকে কিন্তু ধরতে হবে। 8 নাম্বার, 12 নাম্বার এবং 4 নাম্বারকে ধরতে হবে যদি বিদেশি হয়। ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে? একদম ইজিয়েস্ট। এই যে 5 নাম্বার ঘর, দেখা গেল 5 নাম্বার ঘরে তো এই ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গল বসে আছে, তার হয়তো কেতু বসে আছে, তার হয়তো বুধ বসে রয়েছে, তার হয়তো বৃহস্পতি বসে রয়েছে, তার হয়তো রবি বসে রয়েছে, কোনো যায় আসে না। এই যে 5 নম্বর ঘরটা, এই 5 নম্বর ঘরের 5th হাউসকে নিতে হবে। আর এই যে তারপরে 5 নম্বর ঘর মানে কিন্তু আমি এর লগ্ন সাপেক্ষে বললাম, এটা 1 নম্বরও ঘর হতে পারে। মধ্য কথা, এই ঘরটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই ঘরটা সাপেক্ষে 5 নম্বর ঘরকে নিতে হবে ফার্স্ট। দ্বিতীয় আসছে এই ছকের মধ্যে 10 নাম্বার ঘর, এই 10 নাম্বার ঘর সাপেক্ষে, এটা কিন্তু অন্য কারোর ছকে 12 নাম্বার ঘর হতে পারে, 1 নাম্বার ঘর হতে পারে, 3 নাম্বার ঘর হতে পারে, সাপেক্ষে কিন্তু 9 নাম্বার ঘরটা নিতে হবে। আর এই যে এই ছকের সাপেক্ষে যে 12 নাম্বার ঘর, সেটা কারোর 1 নাম্বার ঘর, 7 নাম্বার ঘর, 5 নাম্বার, 3 নাম্বার হতেই পারে। 12 নাম্বার যে ঘর, সেই সাপেক্ষে কিন্তু 11 নাম্বার ঘরটা নিতে হবে। বুঝতে পারলাম? প্রথম যে ঘরটা, সেই ঘরটা কিন্তু 5 নাম্বার ঘর তার নিতে হবে। দ্বিতীয় যেই ঘরটা, সেই সাপেক্ষে 9 নাম্বার ঘরটাই যেতে হবে। তৃতীয় যে ঘরটা, সেই ঘরটাই কিন্তু 11 নাম্বার ঘরে কিন্তু যেতে হবে। এইবার তাহলে সর্বপ্রথম এক্ষেত্রে যেহেতু 5 নাম্বার ঘরটা এমনিতে 5 নাম্বার ঘর, মঙ্গল, বৃহস্পতি, শনি বলে কোনো যায় আসে না। 5 নাম্বার ঘর দ্বারা যদি ক্যালকুলেশন করা হয় 1, 2, 3, 4, 5, তার মানে কিন্তু 9 নাম্বার ঘরটা আসছে, তাই তো? তাহলে এই আমি মঙ্গল ধরেই ক্যালকুলেশন করছি, কারণ 5 নাম্বার ঘরটা মেষের ঘর, মেষের ঘর সাপেক্ষে 5 নাম্বার ঘরটা কিন্তু সেই এই ক্ষেত্রে সেই সাপেক্ষে কিন্তু 1, 2, 3, 4, 5, তার মানে 9 নাম্বার ঘর এলো লগ্নের দ্বারা ক্যালকুলেশন করে, 9 নাম্বার ঘর এলো। এবার 10 নাম্বার ঘরটা সাপেক্ষে কি বললাম? 9 নম্বর ঘর, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 6 সংখ্যা এলো, 6 নম্বর ঘরটা এলো। আবার 12 নাম্বার ঘর দ্বারা যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে 11 নাম্বার ঘরটা দেখতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তাহলে 10 নাম্বার ঘরটা এলো। এইটুকু নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল। এইবার এই যে ঘরগুলো এলো, এই ঘরের সমসপ্তমকে কিন্তু দেখতে হবে, সমসপ্তম। তাহলে প্রথমে এসছে 9 নাম্বার ঘর, মঙ্গলের 9 নাম্বার ঘরটা এসেছিল সমসপ্তম কত? 1, 2, 3, 4, 5, 6, 7।
তাহলে এইটা হচ্ছে 3 নাম্বার ঘর আসছে, মানে কুম্ভের ঘর আসছে, মানে শনির ঘর আসছে। শনির সংখ্যা কত? 8 সংখ্যা। এবার যদি আমি 10 নাম্বার ঘর সাপেক্ষে, 10 নাম্বার ঘরে আমাদের 9 নাম্বার ইয়েতে কথা এসছে, 6 এসছে, তাহলে এবার 6 এই ঘরটা সাপেক্ষে যদি আমি সমসপ্তম দেখি 1 2 3 4 5 6 7, তাহলে কিন্তু মঙ্গলের ঘর এসছে। সুতরাং মঙ্গলের ঘর এবং রাহু বসে আছে, তাহলে 4 রাহু প্লাস 9 মঙ্গল, তাহলে 9 আর 4 13 আসছে, হয়ে গেল। এইবার 12 নাম্বার ঘর সাপেক্ষে কত এসছে? 10 নাম্বার ঘর। 10 নাম্বার ঘরে কিন্তু প্লুটো ক্যালকুলেটিভ প্ল্যানেট, এমনি কোনো প্ল্যানেট নেই, তার সাপেক্ষে তাহলে 10 নাম্বার ঘর সাপেক্ষে কত এসছে? 1 2 3 4 5 6 7, তাহলে কিন্তু সেক্ষেত্রে কত এসছে? 1 2 3 4 5 6 7, 4 নাম্বার ঘরটা কিন্তু এসছে, তাহলে কিন্তু 4 নাম্বার ঘরটা এসছে। 4 নাম্বার ঘর মানে বৃহস্পতির ঘর এসছে। বৃহস্পতির ঘর মানে বৃহস্পতি মানে 3, তাহলে প্রথমে শনি এসছিল, তারপরে রাহু এবং মঙ্গল এলো, তাহলে 13 হলো, 4 প্লাস 9, আর তারপরে কত এলো? 3 এলো, তাহলে 8 9 10 11 11 21, 21 আর 3 24, 24 মানে হচ্ছে 2 প্লাস 4 6 হচ্ছে 6। এই যে 6 সংখ্যাটা বের। এবার একটা ছোট্ট ফর্মুলা দেখিয়ে দিই। পূর্ব দিক ক্যালকুলেশন করতে গেলে রবি বৃহস্পতি, পশ্চিম দিক ক্যালকুলেশন করতে গেলে শনি বুধ, উত্তর দিক ক্যালকুলেশন করতে গেলে শুক্র, দক্ষিণ দিক ক্যালকুলেশন করতে গেলে মঙ্গল এবং চন্দ্র। তাহলে এক্ষেত্রে 2 প্লাস 4 6, 6 সংখ্যা মানে শুক্রের ঘর। শুক্র এক্ষেত্রে কোথায় আছে? উত্তর দিক। তার মানে যার ছক, এই ছকটাকে বেস করে তার উত্তর দিকে এমন কেউ আছে যার সাথে পূর্ব জন্মে কিন্তু তার দেখা হয়েছিল। এক্ষেত্রে কিন্তু দেখতে হবে যে যেই গ্রহটি বেরিয়েছে, মানে এক্ষেত্রে কিন্তু 2 প্লাস 4 4 5 6 মানে শুক্র বেরিয়েছে। যদি কোনো কারণে শনি বেরোতো, তাহলে তার দৃষ্টি কটা? 3 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 10 নম্বর ঘর। শুক্র বেরিয়েছে, তার কেবল সমসপ্তম রয়েছে, তাহলে ফিজিক্যালি শুক্র কোথায় বসে রয়েছে? ফিজিক্যালি শুক্র কিন্তু রবির ঘরে বসে রয়েছে। তাহলে এই যেই ঘরে বসে রয়েছে রবির সংখ্যা 1, শুক্র হচ্ছে 6, তাহলে 6 আর 1 7, তাহলে এখান থেকে কেবল একটাই তার দৃষ্টি, 1 2 3 4 5 6 7, তাহলে 3 নাম্বার ঘরে কিন্তু দৃষ্টি। 6 আর 1 7, 3 নাম্বার ঘরটা হচ্ছে শনির ঘর, তাহলে 7 আর 8, 7 7 14, তাহলে 14 আর 1 15 হচ্ছে, 7 আর 8 15 হচ্ছে। কোনো কারণে দেখা গেল শনি বেরোলো, তাহলে কিন্তু শনি ফিজিক্যালি যেখানে বসে রয়েছে সেই ঘরটা এবং সেই গ্রহের যে সংখ্যা সেটাকে যুক্ত করে তার 3 নাম্বার ঘরে যেটা আছে যে সংখ্যা, যে গ্রহ, তার সংখ্যাগুলোকে যুক্ত করতে হতো। 7 নাম্বার ঘরে যে গ্রহগুলো রয়েছে যুক্ত করতে হতো, 10 নাম্বার ঘরে যে গ্রহগুলো আছে যুক্ত করতে হতো। এক্ষেত্রে কেবল কিন্তু তাহলে শনিকেই যুক্ত করতে হলো, তার কারণ 3 নাম্বার ঘরে কেবল শনির ঘর, আর কোনো ফিজিক্যালি কোনো গ্রহ বসে নেই। আর এছাড়াও শুক্রের কেবল একটাই দৃষ্টি, সমসপ্তম দৃষ্টি। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে 1 প্লাস 5 মানে হচ্ছে কত হলো? 5 আর 1 6। মনে রাখা দরকার, কোনো কারণে দেখা গেল যে পুরো সংখ্যাটা 26 পর্যন্ত রয়েছে, আমার টোটাল বেরোলো 25, টোটাল বেরোলো 24, টোটাল বেরোলো 26, 26-এর পর কিন্তু আবার 27 হলে 7 8 9-তে চলে আসবে, কিন্তু 26 পর্যন্ত আমি কিন্তু আমার মানে যার সাথে পূর্ব জন্মে আমার দেখা হয়েছিল একবার বা একাধিকবার, তার কিন্তু ডাকনাম কোন অক্ষর দিয়ে এবং ভালো নাম কোন অক্ষর দিয়ে সেটা বুঝতে পারবো। যেমন এক্ষেত্রে কিন্তু কত বেরোলো? এক্ষেত্রে বেরোলো হচ্ছে 15, তাহলে 15 মানে আমি আগেই বললাম শুক্র কোথায় ছিল? শুক্র কিন্তু উত্তর দিকে। উত্তর দিকে তার নাম, তার ডাক নামের অক্ষর শুরু হচ্ছে কিন্তু এ বি সি ডি। এক্ষেত্রে কিন্তু যেহেতু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি করা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু বাংলা অক্ষর চলবে না। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও, তার মানে তার ডাক নাম ও দিয়ে শুরু, ফার্স্ট। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আর ভালো নাম যুক্ত করতে হবে। তাহলে এক্ষেত্রে কত হলো? 5 আর 1 6, তাহলে এ বি সি ডি ই এফ, এফ দিয়ে তার কিন্তু নাম, তাহলে এফ দিয়ে কিন্তু তার ভালো নাম, আর ও দিয়ে কিন্তু তার ডাকনাম শুরু। এইবার ইম্পর্টেন্ট যেটা হচ্ছে শুক্র বেরোলো, তাই তো? শুক্র বেরোলো। এবার ফিজিক্যালি এই যে শুক্র, এবং আমি যেহেতু 5 নাম্বার ঘর 10 নাম্বার ঘর 12 নাম্বার ঘরকে নিয়েছিলাম, প্রথমত হচ্ছে ফিজিক্যালি শুক্র রবির ঘরে বসে রয়েছে, পজিটিভ নয়, ফার্স্ট। দ্বিতীয়ত আমি যদি প্রথম ঘরটা দেখি, তাহলে মঙ্গলের ঘর, মঙ্গল শুক্র পজিটিভ নয়, তাহলে দুটো নেগেটিভিটি বেরোলো। শুক্র এবং বুধ, 10 নাম্বার ঘরটা বুধের ঘর, পজিটিভ 2:1, আর তারপরেরটা হচ্ছে মঙ্গল, শুক্র আর মঙ্গল পজিটিভ নয়, তাহলে 3:1 চলে আসছে এক্ষেত্রে, মানে 3টে নেগেটিভ 1টা পজিটিভ। যদি কোনো কারণে দেখা যায় যে এই যে গ্রহের
পজিটিভিটিটা বেড়ে গেছে, তার মানে সে কিন্তু স্বধর্মিক। সে কিন্তু, আমি যদি হিন্দু ধর্ম, তাহলে হিন্দু ধর্মেই কিন্তু সে এখন রয়েছে, এই জন্মেও সে হিন্দু ধর্মের মানুষ। আমি যদি মুসলিম হই, আমি যদি খ্রিস্টান হই, আমি অন্য কোনো জৈন ধর্ম, যেই ধর্মই হই, তাহলে কিন্তু যদি আমার যেই গ্রহটা বেরোলো সেই গ্রহটার পজিটিভিটি যদি বেশি থাকে, তার মানে কিন্তু সে আমি যে ধর্মের সেই ধর্মেই জন্মেছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু 3:1 হয়ে যাওয়ার জন্য সে কিন্তু ভারতবর্ষেই জন্মেছে। কিন্তু মনে রাখ, কেন ভারতবর্ষের ক্যালকুলেশন, কিন্তু আমি যে ধর্মের মানুষ সেই ধর্মের মানুষ কিন্তু সে নয়। বুঝতে পারলাম? সে কিন্তু আমার দিক দিয়ে বিধর্মী, এবং সে কিন্তু উত্তর দিকে বাস করছে আমার থেকে, এবং তার ডাক নাম শুরু হচ্ছে ও দিয়ে, ভালো নাম শুরু হচ্ছে ABCDEFF দিয়ে। একদম ইজিয়েস্ট ব্যাপার। আবার বলছি, কোনো কারণে দেখা গেল যে আমি বাংলাদেশে থাকি, কেননা বাংলাদেশে অসংখ্য আমার শ্রোতা দর্শক রয়েছে, আমাকে অত্যন্ত সম্মান করে, বা দেখা গেল আমি বিদেশে থাকি, তাহলে কিন্তু তাদের ক্যালকুলেশনটা করতে হবে 8, 12 এবং 4 দ্বারা। কেমন? 8, 12 এবং 4 দ্বারা, ঠিক এক ফর্মুলা। Scientific astrology equals to science, calculation, math. আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী।